করোনা ভাইরাসের মিউটেশন হয় প্রতি 2 সপ্তাহে অন্তত একবার। টিকা কতদিন কার্যকর থাকবে তা নিয়ে চলছে গবেষণা। ভেজাল মদ পানে কয়েকদিনে 7 জনের মৃত্যু। রাজধানীর ভাটারায় কারখানার সন্ধান, গ্রেপ্তার 6 জন। ইউল্যাবের শিক্ষার্থীকে ধর্ষণের আলামত মেলেনি ময়না তদন্তে। মদের উৎসের খোঁজে পুলিশ। শৈত্যপ্রবাহ চলবে আরো 2-1 দিন। বিভিন্ন জেলায় শীতে বিপর্যস্ত জনজীবন। শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা। মিয়ানমারে গণতান্ত্রিক স্থিতিশীলতা চায় ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে এখনো আশাবাদ। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি ফারহানা নাজরীন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো খবরে। মানবদেহে করোনা ভাইরাসের মিউটেশন হয় প্রতি 2 সপ্তাহে অন্তত একবার। দেশের বেশ কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানের জিনোম সিকোয়েন্সিংয়ে এর প্রমাণ মিলেছে। গবেষকেরা আরও বলছেন, করোনার টিকা দেহে কতদিন পর্যন্ত কার্যকর থাকবে এজন্য আরও গবেষণা প্রয়োজন। করোনা ভাইরাসের সংক্রমণ, মিউটেশনের হার, জিনগত বৈচিত্র্য জানতে জিনোম সিকোয়েন্সিং করেছে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। প্রায় 200টি করোনা ভাইরাসের নমুনা সিকোয়েন্সিং করে 173টির ফল প্রকাশ হয়েছে। সারা বিশ্বে নমুনা প্রতি মিউটেশনের হার 7.23 হলেও বাংলাদেশে হয় 12.60। ভাইরাস কমপক্ষে 2 সপ্তাহ পরপর তাদের রূপ পরিবর্তন করে। গবেষকরা বলছেন, করোনা ভাইরাসের জিনগত বৈচিত্র্য সম্পর্কে জানতে প্রয়োজন এর নিয়মিত পর্যবেক্ষণ। বর্তমানে যে করোনা ভাইরাসটা যেটা সংক্রমণ হচ্ছে এবং এদের জেনেটিক সিকোয়েন্সিং করলেই বুঝতে পারবো যে আমাদের দেশে অরিজিনালি যে প্রথম যে করোনা ভাইরাসটা যেটা হয়েছিল সেটা এখনও আছে, সেই স্ট্রেনটা কি এখনও আছে না এর কোনো চেঞ্জ হয়েছে, এটা আমরা বুঝতে পারবো। এই মিউটেশনগুলো এত বেশি হচ্ছে, সবগুলো খারাপ ভালো এরকম নয়, কিন্তু অনেকগুলো আছে যে খারাপও হতে পারে। তাহলে মিউটেশনগুলো সিকোয়েন্সিং করে যদি আমরা ভেরিয়েশনগুলো ক্যাপচার করতে পারি, ধরে ফেলতে পারি এবং বিশ্বের সাথে শেয়ার করতে পারি, তখন ওদের কাছে যে আরও তথ্য আছে এসব সম্পর্কে, সেটা আমার দেশের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারব। দেশে এরই মধ্যে করোনার টিকা প্রয়োগ শুরু হয়েছে। 7 ফেব্রুয়ারি থেকে টিকা পাবে সারা দেশ। বিশেষজ্ঞরা বলছেন, দেশের গবেষণা প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে যদি জিনোম সিকোয়েন্সিংয়ের ফল আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সাথে আদান প্রদান করে, তবে করোনার টিকার কার্যকারিতা সম্পর্কে ধারণা মিলবে। ওই জিনিসটা ডিটেক্ট করতে হবে, তারপর না আমি অ্যাকশানে যাব। ডিটেক্ট করলে তখন হয়তো এমন হতে পারে যে ভ্যাকসিনটা বছর বছর নেওয়া লাগবে, এরকম হতে পারে। তাহলে এই সব জিনিসগুলোর জানা এবং পাবলিক হেলথ মানে জনস্বাস্থ্যের জন্য উপকারী হিসাবে ব্যবহার করতে গেলে আমার এই সিস্টেমটা থাকতে হবে, থাকলে আমি ভালো করতে পারব। ভাইরাসের মিউটেশনকে বিবেচনায় নিয়ে দেশেও করোনা মোকাবেলায় কার্যকর ঔষধ উৎপাদন সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের উপহারের করোনা টিকা দেওয়া হচ্ছে ঢাকায়। বরাদ্দ 6,48,000। এর মধ্যে 4,48,000 রাজধানীর জন্য। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মফস্বল এলাকায় নিবন্ধনে জটিলতা হলে ইউনিয়ন তথ্য কেন্দ্র সহায়তা করবে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা টিকার প্রথম চালান 50 লাখ ডোজ দেশের 61টি জেলায় সরবরাহ শেষ। বাকি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর। উপহারের 20 লাখ থেকেই 9,84,000 টিকা বরাদ্দ এই 3 জেলার জন্য। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ 5 উপজেলার জন্য বরাদ্দ 1,56,000 টিকা, আর গাজীপুরের জন্য বরাদ্দ 1,80,000। এর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন পাচ্ছে 57,360 ডোজ। ঢাকা জেলা ও 2 সিটি কর্পোরেশনের জন্য বরাদ্দ 6,48,000। এর মধ্যে শুধু রাজধানীর জন্য 4,48,000, আর বাকি টিকা যাচ্ছে ঢাকা জেলার 5 উপজেলায়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল, সরকারি 20টি হাসপাতাল, 12টি বিশেষায়িত হাসপাতাল ও 4টি মেডিকেল কলেজ হাসপাতাল সহ ঢাকায় 49টি কেন্দ্র থেকে দেয়া হবে এসব টিকা। প্রত্যেক জেলার তো আসলে আমাদের পপুলেশন ম্যাপ করাই আছে, সেই পপুলেশন ম্যাপ অনুযায়ী সেখানে সম্মুখ সারির যোদ্ধা কতজন, সাধারণ বয়স্ক লোক কতজন এবং অন্যান্য কতজন, এই হিসাবে বিবেচনা করে 50 লাখকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। নিবন্ধনের সময় তার পছন্দ করে দিতে হবে যে সে কোন জায়গায় টিকা দিবে। যেমন আপনি যদি নিবন্ধন করেন, আপনি ঢাকা মেডিকেলে দিতে চান নাকি কুর্মিটোলা হাসপাতালে দিতে চান নাকি সরওয়ার্দী হাসপাতালে দিতে চান, সেইটা আপনার নিবন্ধনের সময় বলে দিতে হবে। টিকা নিতে 5 ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন করতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু নিবন্ধন করতে সুরক্ষার ওয়েবসাইটে জটিলতা কাটেনি। এক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ে তথ্য কেন্দ্রের সহায়তা নিতে বলছে স্বাস্থ্য বিভাগ। যারা ইয়েতে রেজিস্ট্রেশন করতে পারছে না বা স্মার্টফোনে যেতে পারছে না, তাহলে পরে তাদের পক্ষ থেকে আমাদের লোকজন একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত তারা এই রেজিস্ট্রেশনটা করার জন্য সহায়তা করবেন। চূড়ান্ত প্রস্তুতি নিতে সারা দেশের সিভিল সার্জন, হাসপাতালের পরিচালক, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 10 ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারীদের জরুরি প্রয়োজন ছাড়া ছুটিতে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হচ্ছে করোনা টিকা প্রয়োগ। এর জন্য টিকা কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সব ধরনের প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। প্রত্যন্ত অঞ্চলের প্রযুক্তি বিমুখ মানুষেরা এই কর্মসূচিতে কিভাবে তালিকাভুক্ত হবেন জানে না অনেকেই। তবে ইন্টারনেট সুবিধা সহ ব্যক্তিগত কম্পিউটার বা স্মার্টফোন না থাকলেও টিকা পেতে সমস্যা হবে না বলছে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। করোনার টিকা পেতে অনলাইনে তালিকাভুক্ত বাধ্যতামূলক হলেও প্রত্যন্ত অঞ্চলের বেশিরভাগ মানুষ এখনো তা জানেন না। এছাড়া যাদের ব্যক্তিগত কম্পিউটার বা স্মার্টফোন নেই, তারাও কিভাবে টিকা পাবেন তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। আমরা তো আর জানি না যে আমাদের দিবি কি না দিবি, আমরা খালি টিভিতে শুনি, কিন্তু তারপরে যে এখন কুটি গেলে আমরা টিকা পাবো। চরাঞ্চল ও দুর্গম এলাকার বেশিরভাগ মানুষ জানেন না টিকা পাওয়ার পদ্ধতি। তবে কর্মকর্তারা বলছেন পর্যায়ক্রমে এসব মানুষের তালিকা করে আনা হবে টিকা কর্মসূচির আওতায়। এক্ষেত্রে পরিবারের যে কোনো সদস্যের একটি মোবাইল নাম্বারই যথেষ্ট। যার এনআইডি আছে তিনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তিনি নিকটস্থ ইউনিয়ন তথ্য কেন্দ্র বা যার কাছে স্মার্টফোন আছে তার কাছে গিয়ে তার এই যে এনআইডির যে ডিটেলস, এটি যদি অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো মোবাইল থেকে যে অবস্থাতেই এইভাবে রেজিস্ট্রেশন করা সম্ভব। আগামী 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে একসাথে টিকা দেওয়া শুরু হবে। প্রথম ধাপে সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সারিয়াকান্দি, বগুড়া। রাজধানীর ভাটারায় ভেজাল মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গতরাতে সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। উদ্ধার করা হয়েছে বিদেশি মদের খালি বোতল সহ নানা সরঞ্জাম। গেল কয়েকদিনে বিভিন্ন এলাকায় বিষাক্ত মদ পানে 7 জনের মৃত্যুর পর এই অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিদেশি বোতলে ভেজাল মদ বিক্রির অভিযোগ পেয়ে অভিযানে নামে পুলিশ। সোমবার রাত 9টার দিকে রাজধানীর ভাটারা থানার খিলবাড়ির টেক মুক্তিপল্লী এলাকা থেকে গ্রেফতার করা হয় 6 জনকে। ফেরিওয়ালাদের কাছ থেকে বিদেশি মদের খালি বোতল সংগ্রহ করে তাতে ভরা হয় স্প্রিট আর চিনির সিরাপ। মাত্র 1 থেকে 2 মিনিটেই প্রস্তুত করা হয় বিষাক্ত এই পানীয়। এরপর বিদেশি মদ বলে এসব ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন জায়গায়। গেল কয়েকদিনে অন্তত 250 জনের কাছে ভেজাল মদ বিক্রির কথা স্বীকার করেছে অভিযুক্তরা। পুলিশ বলছে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা খোঁজা হচ্ছে। মিটফোর্ট এলাকা থেকে স্পিরিট কিনে আনে, এখানে মেথিলেটেড স্পিরিট, আর এর সাথে চিনি এবং পানি এইগুলি মিশিয়ে কালারফুল মদ করে এবং ভদকা বা সাদা যেসব মদ আছে সেগুলিকে সাদা মদ করে এবং এমনভাবে তারা এগুলিকে বোতলের সিপি লাগানো হয় যে এটিকে বোঝার কোনো উপায় নাই যে এটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট। এবং আরও যদি কেউ থাকে তাদেরকে আমরা গ্রেপ্তার প্রচেষ্টা চালাবো। আর এই ধরনের কারখানা যদি আর পাওয়া যায় সেগুলির বিরুদ্ধে আমরা অভিযান চালাবো। ভেজাল মদ পান করে এ পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ।
কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবে মারা যাওয়া শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণের কোনো আলামত মেলেনি। ময়নাতদন্তের পর এই তথ্য জানিয়েছে সোহরাওয়ার্দী মেডিকেলের ফরেনসিক বিভাগ। এদিকে শিক্ষার্থীরা কোথা থেকে মদ সংগ্রহ করেছিল সেটি খতিয়ে দেখছে পুলিশ। রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে গত বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে মদ পান করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের এক ছাত্রী। অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় মোহাম্মদপুরের এক বান্ধবীর বাসায়। মেয়েটির অবস্থার অবনতি হওয়ার পর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হলে রোববার সেখানে মৃত্যু হয় তার। পরে এ ঘটনায় ধর্ষণ ও হত্যা মামলা করেন ওই শিক্ষার্থীর বাবা। আসামি করা হয় 5 জনকে। তবে সোহরাওয়ার্দী মেডিকেলের ফরেনসিক বিভাগ বলছে ময়নাতদন্তে ধর্ষণের আলামত মেলেনি। পুলিশ বলেছে তো অ্যালকোহল বা মদ বহন করেছে, তো এটা আমরা কেমিক্যাল অ্যানালিসিসের জন্য পাঠিয়েছি। একটা রিপোর্ট আসতে পরে তারপর আমরা জানতে পারব। ঘটনা তদন্তে জানা যায় ওই ছাত্রী ছাড়াও একসঙ্গে মদ পান করা আরও একজনের মৃত্যু হয়েছে শনিবারই। পুলিশ বলছে মদের উৎসের খোঁজ করছেন তারা। মারা যাওয়ার পরই আমরা ওই রায়হানকে গ্রেপ্তার করি। রায়হানের স্বীকারোক্তি আমরা প্রাথমিক যেটা বুঝতে পেরেছি তার সাথে তার একটা ফিজিক্যাল রিলেশন হয়েছে, এটা ঠিক। আবার পাশাপাশি তারা 3-4 বান্ধবী মিলে তারা যে একটি রেস্টুরেন্টে তারা যে মদ্যপান করে এটাও ঠিক। যার প্রেক্ষিতে আরাফাত আগের দিনই মারা যায় আর মাধবী পরের দিন মারা যায়। বিভিন্ন ধরনের সিসিটিভি সবগুলি এনে আমরা বের করার চেষ্টা করবো যে মাদকটা কোত্থেকে এনেছেন, কোন বার থেকে এনেছেন। মামলা হওয়ার পর গ্রেপ্তার করা হয় 2 জনকে। পরে তাদের 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে। অমর 21 গ্রন্থমেলার প্রস্তুতি নিয়ে ব্যস্ত প্রকাশকেরা। মেলা ভালোভাবে আয়োজন করা হবে বলছে বাংলা একাডেমি। বিশ্বে করোনায় প্রাণহানি ও আক্রান্ত কিছুটা কমেছে। একদিনে প্রায় 9,000 মানুষের মৃত্যু, শনাক্ত 4.25। তীব্র শৈত্যপ্রবাহ আরও 2 দিন স্থায়ী হতে পারে। এরপর থেকে বাড়তে থাকবে তাপমাত্রা। এছাড়া মাসের শেষে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানুয়ারি থেকে ঢাকা সহ সারা দেশে প্রায়ই বইছে শৈত্যপ্রবাহ। উত্তরবঙ্গে এর তীব্রতা অনেক বেশি। আবহাওয়া অফিস বলছে রংপুর বিভাগ, যশোর, শ্রীমঙ্গল, বদলগাছি, রাজারহাট, তেঁতুলিয়া সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ 2 দিন ধরে শীত হচ্ছে, খুব প্রচণ্ড শীত। শীতে কোনো কাজকর্ম করা যাচ্ছে না। কুয়াশা পড়তেছে, দুপুর হয়ে যাচ্ছে, তাও কোনো বেলার মুখ দেখা যাচ্ছে না। সকালের এমন অবস্থা মনে করে না যে ঘর থেকে বের হই। এ অবস্থা আরো 2 থেকে 3 দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে শীঘ্রই দিন ও রাতের তাপমাত্রা বাড়তে থাকবে। তীব্র শৈত্যপ্রবাহ যেটা আছে হয়তো 1 দিন বা 2 দিন পর থেকে এটা মৃদু থেকে মাঝারির মধ্যে কিছু কিছু অংশ চলে আসবে। তারপরে আরো 2-3 দিন পর থেকে সেটা মৃদু ধরনের শৈত্যপ্রবাহ অবস্থায় আসবে এবং আস্তে আস্তে রাতে তাপমাত্রা বৃদ্ধি পাবে। দেখা যায় 4-5 দিন পর থেকে 5-6 দিন পর থেকে হয়তো কোথাও কোথাও আর ওই ধরনের শৈত্যপ্রবাহ কন্ডিশন আর থাকার সম্ভাবনা খুবই কম। এই মাসের শেষে বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরের বিভিন্ন জেলায় অব্যাহত রয়েছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 5.5 ডিগ্রি সেলসিয়াস। মাঘের মাঝামাঝিতে এই শৈত্যপ্রবাহের প্রভাবে বিপর্যস্ত জনজীবন। 3 দিন ধরে মৌলভীবাজারে বেড়েছে শীতের প্রকোপ। সেই সাথে ঘন কুয়াশায় বেড়েছে দুর্ভোগ। বিশেষ করে চা বাগান এলাকায় তীব্র শীতে বিপর্যস্ত সেখানকার জনজীবন। অনেক শীত লাগে ভাই, এই তো কিরকম ঠান্ডা দিছে, হাত দিয়ে পাতি ভাঙলে এই হাতগুলো একবার বরফের মতন হয়ে যায়। গরম জিনিসের দরকার, কিন্তু আমরা পাই না। আমরা পাইলে খুব ভালো হইতো। কুড়িগ্রামের রাজারহাটে গতকালের তুলনায় তাপমাত্রা বাড়লেও এখনো বইছে শৈত্যপ্রবাহ। চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা 6.4 ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন জেলায় ঠান্ডার সাথে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। আমরা কালকে আসছি, আমার নাতিকে নিয়ে আসছি নিউমোনিয়া। এই খুব শীত, প্রচন্ড শীত, সেই শীতের কারণে এরকম হচ্ছে বাচ্চাদের আর কি। শীতজনিত কারণে প্রধানত ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে। তাছাড়া বয়স্ক রোগীর ক্ষেত্রে যারা আগে থেকে শ্বাসতন্ত্রের রোগে ভুগতেছিলেন, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, ওই ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সিওপিডি যে রোগগুলো আছে এগুলোর তীব্রতা অনেকখানি বেড়ে গেছে।
ঝিনাইদহে টানা কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। কুয়াশার কারণে বিভিন্ন জেলায় পেঁয়াজ, রসুন, মসুর সহ নানা ফসল ক্ষতির শঙ্কায় কৃষকরা। প্রভাব পড়তে পারে বোরো ধানের আবাদেও। ঠান্ডার ঠেলায় একেবারে হাত পাও শীতকে ধরে আছে। মাঠকে মাঠ চাপেতে খেয়ে যাচ্ছে রসুন পেঁয়াজ, খেয়ে মাথা লাল হয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে রসুনের। শীতের তীব্রতা বেড়েছে পঞ্চগড়, নীলফামারী, মেহেরপুর, পাবনা সহ দেশের বিভিন্ন জেলায়। আরও কয়েকদিন শীতের তীব্রতা থাকার পূর্বাভাস আবহাওয়া অফিসের। তাপমাত্রাটা মোটামুটি এখন 6 ডিগ্রি 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে। তার ফল করার সম্ভাবনা অনেক কম, হয়তো বা 2-1 দিনের মধ্যেই অবস্থার উন্নতি হবে। তো সকাল 10টা থেকে শুরু করে বিকাল পর্যন্ত মোটামুটি তাপমাত্রা একটা সহনীয় পর্যায়ে থাকবে। বাট সন্ধ্যার পর থেকে শুরু করে সকাল পর্যন্ত মোটামুটি এই সময়টাতে শীতের তীব্রতা খুব বেশি অনুভূত হবে। ঠান্ডা বাড়ায় সবচেয়ে বিপাকে পড়েছে দেশের বিভিন্ন জেলার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীত পরিস্থিতি নিয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে যোগ দেবেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, পঞ্চগড়ে তো শীত আরো বেড়েছে, আজকের তাপমাত্রা সেখানে কত, আর শীতের কারণে জনজীবনে কতটা ব্যাহত হচ্ছে জানাবেন। জি, শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত উত্তরের জনপদ পঞ্চগড়ে আসলে সপ্তাহ জুড়েই মৃদু থেকে মাঝারি পর্যায়ের শৈত্যপ্রবাহ বয়ে চলছে। তার কারণ তাপমাত্রা 7 থেকে 8, 9, 10 এর মধ্যেই উঠানামা করছে। গতকালকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ে 7.1 ডিগ্রি সেলসিয়াস। আজকে সেটি সকালে কিন্তু সেই তাপমাত্রা কমে 6.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে সকাল 6টায়। কিছুক্ষণ আগে আমি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ রাসেল শাহ, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন আজকে সকাল 9টায় অর্থাৎ পঞ্চগড় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 6.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি আসলে মাঝারি পর্যায়ের শৈত্যপ্রবাহ। তো আমরা কয়েকদিন ধরেই দেখছি যে এখন আপনাকে যদি আমরা দেখানোর চেষ্টা করি যে আজকে এখন পর্যন্ত ঘন কুয়াশা ঢেকে আছে পঞ্চগড় সহ গোটা এলাকা। প্রতিদিন বিকেলের পর থেকে পরদিন দুপুর পর্যন্ত আসলে ঘন কুয়াশা ঢেকে থাকছে গোটা আকাশ। পাশাপাশি থাকছে যে উত্তরের হিমেল হাওয়া, এবং আমরা দেখছি যে দুপুরের পর সামান্য সময়ের জন্য যদি আমরা সূর্যের আলো দেখতে পাই, সেটি কিন্তু আসলে তাপ ছড়ানোর আগেই আবার ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে। তো আপনি যেটা জানেন যে শীত মানেই কিন্তু আসলে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ। যারা দিনমজুর শ্রেণীর মানুষ তাদের কিন্তু দুর্ভোগের সীমা থাকে না। তার কারণ যারা কৃষি শ্রমিক, যারা ক্ষেত মজুরে কাজ করে, রিক্সা ভ্যান চালক, এমন সব খেটে খাওয়া মানুষদের কিন্তু আসলে দুর্ভোগ বেড়ে গেছে। তার কারণ অন্যান্য সময়ে দেখা যায় একজন রিক্সা চালক সারাদিন যদি 200 থেকে 300, 500-600 টাকা ইনকাম করে থাকে, আয় করে থাকে, সেই হিসেবে কিন্তু আজকে আমরা দেখছি যে তারা 200 টাকা পর্যন্ত কিন্তু আয় করতে পারছে না। পাশাপাশি কিন্তু ওই শীতের জন্য আমাদের শীত জনিত যে রোগ, সেটির প্রকোপ বেড়ে গেছে। এই ছিল পঞ্চগড়ের শীত নিয়ে সার্বিক পরিস্থিতি। পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। মিয়ানমারে গণতান্ত্রিক স্থিতিশীলতা দেখতে চায় বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হচ্ছে, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত রাখার বিষয়ে আশাবাদী ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, সেনা অভ্যুত্থান দেশটির অভ্যন্তরীণ বিষয়, তবে সীমান্তে সতর্ক অবস্থানে বাংলাদেশ। বিশ্লেষকদের শঙ্কা, মিয়ানমারে চলমান অস্থিরতায় পিছিয়ে যেতে পারে পুরো প্রত্যাবাসন প্রক্রিয়া। কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়া সমর্থন করে না বাংলাদেশ। তাই মিয়ানমারের সেনা অভ্যুত্থানের ঘটনায় দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক ব্যবস্থা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সামরিক শাসন আমরা পছন্দ করি না, আমরা চাই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। তবে এটাও সত্য যে মায়ানমার তো সারা জীবনই সামরিক শাসনের মধ্যেই ছিল, সেই 62 সাল থেকে। সুতরাং তাদের তো এটা একটা স্বাভাবিক পরিস্থিতি। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, এর আগেও সামরিক সরকারের আমলে আশ্রয় নেয়া কিছু রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়েছিল নেপিদো। তাই ক্ষমতার পালা বদলের প্রভাব রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না বলেও আশা বাংলাদেশের। আমরা সারা মিয়ানমার সরকারের সাথে আলাপ করেছি, কোন ব্যক্তি বিশেষের সাথে আলাপ করি। সুতরাং আমাদের এই প্রসেস চলমান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সতর্ক অবস্থানে আছে নিরাপত্তা বাহিনী। আপাতত সীমান্তে বাড়তি নিরাপত্তার কোনো পরিকল্পনা নেই। সীমান্ত আমাদের সঠিকভাবেই আছে, আমাদের এখানে আর্মিও আছে, বিজিবি আছে, সবই আছে, সবই সতর্কতায় আছে। মিয়ানমারের বর্ডারে আমরা সবসময় সতর্ক আছি। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে এ মাসেই ঢাকা নেপিদোর বৈঠকের কথা রয়েছে। অভ্যুত্থানের পর দেশটিতে 1 বছরের জরুরি অবস্থা। রোহিঙ্গা প্রত্যাবাসন ঝুলিয়ে রাখার অজুহাত হতে পারে বলেও শঙ্কা বিশ্লেষকদের।
তৎকালীন সামরিক সরকার কিন্তু জেনোসাইড মানে জেনোসাইডাল গভর্নমেন্ট হিসেবে আইডেন্টিফাইড হয়নি, সুতরাং প্রেক্ষাপটটা একটু ভিন্ন। যেহেতু রোহিঙ্গা আমাদের জন্য আমাদের একটা বার্নিং ইস্যু আছে তাদের সাথে, সেই বার্নিং ইস্যুটা রিজলভ করার জন্য আমাদের খুব ট্যাক্টফুলি তাদের সাথে একটা সম্পর্ক বজায় রেখে চলতে হবে। সেনাবাহিনী সরাসরি ক্ষমতায় আছে নাকি পেছন থেকে কলকাঠি নাড়ছে, তাতে করে রোহিঙ্গা প্রসঙ্গে খুব বড় কোনো পরিবর্তন আমি মনে করছি না। পরিস্থিতি যাই হোক না কেন, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমারের সেনা অভ্যুত্থানে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত এবং জাতিসংঘ। একই সঙ্গে অং সান সুচি সহ আটক সবাইকে মুক্তি দিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান। পরিস্থিতি নিয়ে এখনও তথ্য সংগ্রহ করছে বলে জানিয়েছে বন্ধু দেশ চীন। নির্বাচনে জালিয়াতির মাধ্যমে সোমবার ভোরে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। আটক হন অং সান সুচি ও প্রেসিডেন্ট সহ বেশ কজন শীর্ষ নেতা। 1 বছরের জন্য জারি করা হয় জরুরি অবস্থা। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানান, মিয়ানমারের নির্বাচনের ফল পরিবর্তন বা গণতন্ত্রে উত্তরণে বাধা তৈরির যে কোনো চেষ্টার বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। এসব পদক্ষেপ থেকে সরে না দাঁড়ালে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। মিয়ানমারে অভ্যুত্থানের ঘটনায় উদ্বেগ জানায় প্রতিবেশী দেশ ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি। তাদের অবশ্যই আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে হবে। মিয়ানমারে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে আশা চীনের। আর সুচিকে মুক্তি দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে জাপান। মিয়ানমারে যা ঘটেছে আমরা জেনেছি, পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। চীন মিয়ানমারের বন্ধু প্রতিবেশী দেশ। আশা করছি মিয়ানমারের সব পক্ষ সংবিধান ও আইন কাঠামোর আওতায় তাদের মতপার্থক্য দূর করতে পারবে এবং সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। মিয়ানমারে জরুরি অবস্থা ঘোষণা করায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এতে হুমকির মুখে পড়েছে গণতন্ত্র। সুচি এবং অন্যান্যদের দ্রুত মুক্তির আহ্বান জানাচ্ছি। নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বিশ্ব নেতাদের পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। মিয়ানমার সেনাবাহিনীকে অবিলম্বে সূচি সহ শীর্ষ নেতাদের মুক্তি দিতে হবে। তাদের অবৈধভাবে আটক করা হয়েছে। আমরা অধিকার কর্মী এবং সেনাবাহিনীর যেসব সমালোচককে আটক করা হয়েছে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সেনাবাহিনীর হেফাজতে যা হবে এর জন্য তাদেরকেই দায় নিতে হবে। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় ছুরিকাঘাতে রাজীব নামের এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হচ্ছে। সময় গুরুতর আহত হচ্ছেন তার স্ত্রী মরিয়ম আক্তার। পুলিশ জানিয়েছে, গত রাত 10টার দিকে যাত্রাবাড়ির কাজলায় টিনশেডের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, ইজার আলী নামের এক ব্যক্তির কাছ থেকে কিছুদিন আগে 20,000 টাকা ধার নিয়েছিল রাজীব। সোমবার সেই টাকা চাইতে গিয়ে না পেলে রাজীবকে ছুরি দিয়ে আঘাত করেন ইজার আলী। এ সময় রাজীবকে বাঁচাতে তার স্ত্রী এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাজীবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মরিয়মকে রাখা হয়েছে জরুরি বিভাগে। হামলাকারী ইজার আলীকে ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। টাকা পাইবেন আপনি? টাকা আমি দিয়ে দিছি না। হিসাব করেন, হিসাব করেন, হিসাব করলে যদি পান আমি দিয়ে দেবো, যদি হিসাব করে আপনি পান আমি দিয়ে দেবো। আমার আবার 1 মাস হয়েছে, আমার সিজারে বাচ্চা হয়েছে, আমি বুঝতে পারি না যে ওরা এই কাজটা করবে। ইজার আলী 20,000 টাকা তার কাছে ধার দিয়েছিল। এই টাকাকে কেন্দ্র করে আজকে ঠিক 9:30টার দিকে তাদের বাসায় আসে। আসার পরে তাদের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি এক পর্যায়ে হাতে পাশে থাকা ওই চাকু, যে সিজার যেটা আমি পেয়েছি ওইখানে ঘটনাস্থলে, ওই সিজার দিয়ে উপযুক্ত পরি আঘাত করে তার চোখ। মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে জাল ভিসা মানুষকে ধরিয়ে দিয়ে লাখ লাখ টাকা হাতানো একটি প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি।
নাম সর্বস্ব একটি প্রতিষ্ঠানের মাধ্যমে 25 জনের কাছ থেকে এ পর্যন্ত 67 লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। সোমবার দুপুরে রাজধানীর সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। চাকরি ভিসায় বিদেশে গিয়ে মোটা অঙ্কের বেতন, এমন প্রলোভন দেখিয়ে অপেক্ষাকৃত নিম্ন আয়ের ও স্বল্প শিক্ষিত মানুষদের ফাঁদে ফেলত এই চক্রটি। জাল ভিসা সরবরাহ করে তাদের কাছ থেকে মোটা টাকা আদায় করত প্রতারকেরা। আমাকে 2 দিনের ভিতরে মেডিকেল করাইছি, আর 3 দিনের মাথায় টেয়া নিছে, টাকা নিয়ে হাইরা তারপরে দিন আমাকে ভিসা দিয়ে হাইরা আবার নিছে টাকা। এইভাবে খালি দুর্নীতি করছে আমাদের সাথে। এভাবে আস্তে আস্তে করতে করতে আমাদের কাছে 3,40,000 টাকা নিছে আমার কাছ থেকে। SM এন্টারপ্রাইজ নামে নাম সর্বস্ব প্রতিষ্ঠান খুলে ভুয়া বিএমইটি ছাড়পত্র, ভুয়া টিকিট ও ভিসা ধরিয়ে দিয়ে ধাপে ধাপে টাকা নিত চক্রটি। তবে প্রতারণার শিকার 25 ভুক্তভোগী মামলা করলে তদন্তে নামে সিআইডি, আটক করে 2 জনকে। অনলাইনে চেক করলে যেটা আসে না, ভিসার ছবি সহ যেটা আসে সেটা কিন্তু আসছিল। পরবর্তীতে আমরা জানতে পারছি যে এটা নাকি সম্ভব, এক ধরনের সংঘবদ্ধ চক্র আছে, তারা নাকি এই অল্প সময়ের জন্য এটা অনলাইনে এটা ব্যবস্থা করতে পারে। গ্রেপ্তারকৃতদের মধ্যে জালিস মাহমুদ প্রতিষ্ঠানটির কথিত পরিচালক, আর অমল জয়ধর পরিচয় দিতেন ফিল্ড অফিসার হিসেবে। চক্রের বাকিদের ধরতে অভিযান চলছে, জানিয়েছে সিআইডি। 2019 সালের 7ই মে সন্ধ্যায় ফ্লাইট ছিল, ওই দিন সবাই ঢাকায় চলে আসে। তা ঢাকা আসার পরে দেখে যে যারা পাঠাবে তাদের সব মোবাইল বন্ধ। 2020 সালের শুরুতে আবার এই যে কোম্পানির চেয়ারম্যান রিপন মাহমুদের সন্ধান পায়, কিন্তু এরা বলে যে না আমাদের টাকা ফেরত দেওয়ার জন্য, কিন্তু বলে যে না আমরা আবার যাওয়ার ব্যবস্থা করব। তো পরবর্তীতে সেই প্রক্রিয়া শুরু করে, আবারও তারা গা ঢাকা দেয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে 71টি পাসপোর্ট, বিভিন্ন দেশের 14টি জাল ভিসা, ভুয়া মেডিকেল সার্টিফিকেট ও ভুয়া বিমান টিকিট সহ প্রতারণার কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম সহ 24 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI। সোমবার প্রসিকিউশন শাখা থেকে অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করা হয়। আগামী 9 ফেব্রুয়ারি অভিযোগপত্রের উপর শুনানি অনুষ্ঠিত হবে। অভিযোগপত্রে 24 আসামির মধ্যে 6 জন পলাতক। PBI কর্মকর্তারা জানান, অভিযোগপত্রে দিদারুল আলম মাসুমকে সুদীপ্ত হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। 2017 সালের 6 অক্টোবর সকালে নগরীর সদরঘাট থানার দক্ষিণ নাখালপাড়ায় নিজ বাসার সামনে পিটিয়ে হত্যা করা হয় নগর ছাত্রলীগের সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। স্ত্রী সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকেন সাবেক সাংসদ এনামুল হক জজ মিয়া। সম্প্রতি গৃহহীনদের জন্য সরকারের দেয়া গৃহায়ন প্রকল্পের ঘর পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে সেই ঘরে তার ওঠা হবে কিনা তা নিয়ে সংশয় আছে জজ মিয়ার পরিবার। গত 23 জানুয়ারি ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদে মুজিব বর্ষ উপলক্ষে 200 জনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি ও ঘরের দলিল তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ। এ সময় জজ মিয়াকেও জমির দলিল সহ বাড়ি হস্তান্তর করা হয়। এ ধরনের সহায়তা নিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জজ মিয়া। প্রধান বাড়ি হস্তান্তর করা হয়। এ ধরনের সহায়তা নিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জজ মিয়া। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ওঠার ব্যবস্থা করে, এটা উঠা না উঠা এটা আল্লাহবাদের ব্যাপার। আল্লাহবাদ যদি ইশারা করেন তাহলে উঠবো, না হলে আমার কোনো ইচ্ছা নাই উঠার। কারণ এটা নিয়ে মানুষ অনেক সমালোচনা করতেছে। ঘর যে দিল এক হিসাবে তো মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী ঘর দিয়েছে, এতে সন্তুষ্ট। কিন্তু তারপরেও মনে করুন যে এটা ঘরটা যদি এই জায়গায় না দেয় আমার আলাদা দিত সেপারেট, তাহলে আমি বেশি খুশি থাকতাম। একসময় গফরগাঁও ও ঢাকায় বাড়ি ছিল জজ মিয়ার, কিন্তু সবশেষ 12% জমি মসজিদের নামে লিখে দিয়ে এক রুমের ভাড়া বাসায় থাকছেন তৃতীয় স্ত্রী সন্তান নিয়ে। সাবেক এই সাংসদের অতীত অবস্থা বিবেচনায় তার জন্য আরো সরকারি সহায়তার দাবি স্থানীয়দের। ঢাকার অর্থ সম্পদ নাই, 4,000 টাকা। উনি তো 5 বছর 9 বছর পরে করলো, রাজনীতি করছে। সরকারি কোনো প্রতিষ্ঠান গফরগাঁওয়ের মধ্যে কোনো এমপি দেয় থাকতো না, এটা একমাত্র অবদান হইল জোসেফের। গফরগাঁও পৌর মেয়র ও জেলা প্রশাসক জানান, উপজেলা কমিটির তৈরি তালিকায় নাম আসায় জজ মিয়াকে ঘর দেয়া হয়েছে।
পরবর্তীতে তাকে অন্যান্য সুযোগের আওতায় আনা হবে। দৈনন্দিন যে প্রবলেমগুলো আছে আমরা যতটুকু পারি আমরা ব্যক্তিগতভাবে এখনো চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের এমপি মহোদয় তাকে সহযোগিতা করছেন। উনি আসলে এখন ভূমিহীন ও গৃহহীন থাকায় আমাদের যারা উপজেলা পর্যায়ের নির্বাচন কমিটি আছে তারা তাকে এই গৃহ প্রদানের জন্য সুপারিশ করেছে। আমরা তাকে প্রদান করেছি। আমরা বিশ্বাস করি আমাদের সাধ্যমতো সামনের দিনে তাকে আমাদের পক্ষ থেকে যা যা করা দরকার আমরা তার জন্য করব। এনামুল হক জজ মিয়া 1986 ও 1988 সালে ময়মনসিংহ 10 আসনে জাতীয় পার্টি থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথম স্ত্রী নাজু এক মেয়ে নিয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। দ্বিতীয় স্ত্রী নাসিমা হক ঢাকার পুরানা পল্টনে 2 সন্তান নিয়ে থাকেন। তার সব সম্পদ লিখে দিয়েছেন ওই 2 স্ত্রী ও সন্তানদের নামে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ১৫০০-এরও বেশি গ্রাহকের কাছ থেকে গ্যাস বিলের প্রায় 10 কোটি টাকা নিয়ে মিরপুরের ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্স নামের একটি প্রতিষ্ঠান লাপাত্তা। প্রায় 2.5 বছর ধরে গ্রাহকদের বিল নিলেও তা সংশ্লিষ্ট কোম্পানিকে দেয়নি প্রতিষ্ঠানটি। ভুক্তভোগীদের অভিযোগ, তিতাস কর্মকর্তাদের যোগ সাজসেই এই প্রতারণা, যদিও সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে তিতাস। রাজধানীর মিরপুর 2-এর 60 ফিট রোডে 2.5 বছর আগে ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্স নামে শুরু হয় একটি এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠানের যাত্রা। দীর্ঘ লাইনের ভোগান্তি থেকে মুক্তি পেতে 2.5 বছর ধরে প্রতিষ্ঠানটিতে ওয়াসা, ডেস্কো ও তিতাসের বিল পরিশোধ করেন এলাকাবাসী। হঠাৎ গত 23 জানুয়ারি থেকে বন্ধ প্রতিষ্ঠানটি, লাপাত্তা এর কর্মকর্তারাও। বিল পরিশোধ না হওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করতে আসেন তিতাস কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির লাপাত্তা হওয়ার 2 দিনের মাথায় সংযোগ বিচ্ছিন্ন করতে আসায় তিতাসের জড়িত থাকার সন্দেহ ভুক্তভোগীদের। কি করে পুলিশ তার নাম, ঠিকানা, ফোন নাম্বার, কোন ইনফরমেশন আমাদেরকে দেয়নি। তারা এখান থেকে চলে যাওয়ার পরের দিন থেকে লাইন কাটা শুরু হয়ে গেছে। তার মানে কি এখানে যোগসাজশ আছে? এই মুহূর্তে আমাদের পক্ষে এই বিল একবার দেওয়ার পরে সরকারকে আবার রাজস্ব দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। এ বিষয়ে তিতাসের মিরপুর আঞ্চলিক কার্যালয়ে কেউ কথা বলতে রাজি হয়নি। তবে মুঠোফোনে তিতাসের মহাব্যবস্থাপকের দাবি, প্রতিষ্ঠানটির সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। আমাদের আবাসিকে নোটিশ হবে, লাখ লাখ গ্রাহক কয়জনকে নোটিশ দিবে। আমার সাধারণত শিল্প বাণিজ্য গুলোতে নোটিশ সেদিনই যে যায় না, ওটা আমাদের এখন একটা প্রোগ্রাম চলে, ক্লাস প্রোগ্রাম চলছে, ওই হিসাবে আর কি। এখন সব জায়গায় মাইকিং চলছে, বিচ্ছিন্ন চলছে, বিভিন্ন কার্যক্রম চলছে না। আমাদের ভাষ্য হইলো তারা ওটা আমাদের অনুমোদিত ব্যাংক না, তারা ওখানে গেল কেন। এদিকে বিল নেয়ার সময় মার্কেন্টাইল ব্যাংকের সিল সহ সংশ্লিষ্ট বিলের রসিদ সরবরাহ করত ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্স। মার্কেন্টাইল ব্যাংক বলছে তাদের নাম ব্যবহার করে জালিয়াতি করেছে প্রতিষ্ঠানটি। আমাদের মোবাইল ব্যাংকিং অধিকার নাই, আর আমরা এজেন্ট ব্যাংকিং আমাদের নিপুণ নাই। উনি আর কি সুবিধা মতো উনি ইউজ করছে আর কি। ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্স নামের ওই প্রতিষ্ঠানের মালিক ওমর ফারুককে তার মিরপুরের বাসায় গিয়েও পাওয়া যায়নি। এই প্রতারক চক্রকে দ্রুত আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাত্র 12 বছরে দেশের অর্থনীতির আকার 3 গুণ বেড়ে $33,000 কোটি ছাড়িয়েছে। সেই সাথে অর্জিত হয়েছে 188% জিডিপি প্রবৃদ্ধি। সোমবার সংসদে দেশের অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। তিনি জানান, দেশের শেয়ার বাজারে মূলধনের পরিমাণ 4 গুণ বেড়েছে, আর দৈনিক গড় লেনদেন 28 কোটি থেকে বেড়ে হয়েছে 648 কোটি টাকা। 2008 সালে দেশের জিডিপির আকার ছিল $9,100 কোটি। মাত্র 12 বছরে তা বেড়ে দাঁড়িয়েছে $33,000 কোটি। সোমবার সকালে জাতীয় সংসদের 11তম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান CEBR জানিয়েছে 2035 সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের 25তম অর্থনীতির দেশ। তখন দেশের অর্থনীতির আকার $1.2 ট্রিলিয়ন হবে বলে আশা অর্থমন্ত্রীর। 2001 থেকে 2006 সাল পর্যন্ত জিডিপিতে গড় প্রবৃদ্ধি ছিল 5.6%। বিগত 5 বছরে গড় ছিল 7.4%। করোনার আগে 2018-19 অর্থবর্ষে তা বেড়ে 8.15% হয়েছিল।
করোনাকালে বিশ্ব পুঁজিবাজারে ব্যাপক দরপতন হলেও সরকারের সময়োপযোগী পদক্ষেপে দেশের বাজারে মূল্যসূচক বেড়েছে 27%। এছাড়াও গত 12 বছরে পুঁজিবাজারের মূলধন 1,04,000 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 4,48,000 কোটি টাকায়। 2008 সালে পুঁজিবাজারের মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল 1,04,000 কোটি টাকা, যা এখন 4.5 গুণ বৃদ্ধি পেয়ে 4,48,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। দৈনিক গড় লেনদেন যেখানে ছিল 28 কোটি টাকা, এখন তা বেড়ে 648 কোটি টাকা দাঁড়িয়েছে। কৃষির বহুমুখীকরণ এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনকে সরকারের সবচেয়ে বড় অর্জন বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বিশ্বে বর্তমানে চাল উৎপাদনে তৃতীয় অবস্থানে বাংলাদেশ। বছরে উৎপাদন হয় 3,65,00,000 টন চাল। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভালো সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষি পণ্যের রপ্তানি নেই বললেই চলে। রপ্তানি হয় মাত্র 2%। উদ্যোক্তারা বলছেন, বড় আকারে রপ্তানি বাজারে ঢুকতে ফল ও সবজি রপ্তানিতে সরকারি সহযোগিতা বৃদ্ধির বিকল্প নেই। তবে কৃষি পণ্য রপ্তানির জন্য নতুনভাবে রপ্তানি শাখা চালুর উদ্যোগের কথা জানাচ্ছেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক। সোমবার সকালে রাজধানীর খামারবাড়িতে এক সেমিনারে কথা বলেন তিনি। গত কয়েক বছরে দেশের সবজির উৎপাদন ভালো হলেও রপ্তানি চিত্র হতাশাজনক। কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এ খাতের সংশ্লিষ্টতা নিয়ে এক সেমিনারের আয়োজন করে কৃষি বিপণন অধিদপ্তর। এতে উঠে আসে রপ্তানির নানা সমস্যা ও সম্ভাবনা। উদ্যোক্তারা বলেন, সবজির ভালো চাহিদা রয়েছে মধ্যপ্রাচ্যের নানা দেশে, পাশাপাশি ইউরোপে রয়েছে ফলের, কিন্তু রপ্তানির নানা জটিল প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত সফলতা আসছে না। এ খাতের ভালো প্রবৃদ্ধির জন্য পণ্যের মান বৃদ্ধির সাথে জোর দিতে হবে গবেষণায়, খুঁজতে হবে রপ্তানির নতুন বাজার। নিচের লেভেলে কিছু নেগেটিভ অ্যাটিটিউডের কারণে কিন্তু ওই যখন আমি যতই বলি আপনার নিচে থেকে যদি ফাইল দেয় নেগেটিভ, আমার কথায় আর আপনার কাজ চলবে না, আপনার টেবিলেও আমি থেমে যেতে হবে। এই কারণে কিছু নেগেটিভ চিন্তা ভাবনার কারণে কিন্তু আমাদের ছোট ছোট সমস্যা। প্রোডাক্টের স্ট্যান্ডার্ডাইজেশন, সাইজ, গ্রেড, সেটা এবং সেটার সাথে ইন্টারন্যাশনাল যে কার্টুনের সাইজ, আপনি বেগুন লম্বা করে ফেললেন 2 হাত, চিচিঙ্গা লম্বা করে ফেললেন 1 হাত, কি লাভ হবে? ইউ হ্যাভ টু বি, এগুলো হচ্ছে ফিল্ডের বয়েস, আমার কথা না। কৃষকদেরকে এই জায়গাগুলোতে হাতে কলমে শিক্ষা দিতে হবে। কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধির জন্য আন্তরিকতার কথা জানান কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক। জানান, রপ্তানির জন্য অধিদপ্তরের আওতায় আলাদা শাখা চালুর প্রক্রিয়া রয়েছে। প্রণয়ন করা হয়েছে সংশোধিত কৃষি বিপণন নীতির। মার্কেটিং পলিসিতে কিন্তু আমরা একটা ইম্পোর্ট কিভাবে কমানো যায়, এক্সপোর্ট কিভাবে বাড়ানো যায়, এরকম একটা চ্যাপ্টার আমরা ওখানে যোগ করেছি। এইটার আপনার একটা কাগজ খসড়া যেটা করেছি, এটা আপনাদের সামনে আমরা দিয়েছি, হয়তো আপনারা পরবর্তীতে আপনারা একটু দেখতে পাবেন। ওখানে যদি কোনো ধরনের যদি আপনাদের যদি মতামত থাকে, সেটা আপনারা আমাদেরকে যদি লিখিত মতামত যদি দিতে পারেন, আমাদের জন্য এটা ভালো হবে। রপ্তানি বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণের উপরও নজর দেওয়ার তাগিদ উঠে আসে। আপনাদের মতামতের উপর ভিত্তি করে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পয় নিষ্কাশন ব্যবস্থা না থাকায় রাজধানী খালে ড্রেনে সরাসরি মিশছে মানুষের বর্জ্য। এতে মারাত্মক হুমকির মুখে পড়ছে পরিবেশ। আগামী 31 মার্চের মধ্যে ঢাকা উত্তরের সব বাসা ও প্রতিষ্ঠানের পয় নিষ্কাশন লাইন খাল ও লেক থেকে বিচ্ছিন্ন করতে বলেছে। না হলে এপ্রিল থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল, আশপাশের প্রতিটি বাসাবাড়ি থেকে মানুষের বর্জ্য এসে মিশছে খালের সাথে। এতে দূষিত হচ্ছে পানি, হুমকির মুখে পড়ছে পরিবেশ। একই অবস্থা প্রায় সব এলাকায়। বিধি অনুযায়ী পয় নিষ্কাশনের জন্য সব স্থাপনায় সেপটিক ট্যাঙ্ক থাকতে হবে, কিন্তু অধিকাংশ মানুষই সেটা মানছে না। হ্যাঁ, খালে দেওয়া আছে, প্রত্যেকটা বাড়িতে খালে দেওয়া আছে। যখন এই লাইন যখন না করছে তখন আলাদা ছিল, আবার যখন রাস্তা যখন নির্মাণ করছে তখন আপনার প্রতিটা বাড়ির লাইন ড্রেনের সাথে কালেকশন করা। ঢাকায় দিনে প্রায় ৩,২০০ কোটি লিটার পয়বর্জ্য উৎপন্ন হয়, যা নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসার। 2030 সালের মধ্যে শতভাগ মানুষের বর্জ্য পরিশোধনের আওতায় আনার পরিকল্পনা সংস্থাটির। ততদিন পরিবেশ দূষণ রোধে কোনো পদক্ষেপ নেই। খালের দায়িত্ব পেয়েই এ নিয়ে প্রশ্ন তুলেছে সিটি কর্পোরেশন। ঢাকা উত্তরের মেয়র সাফ জানিয়েছেন, ড্রেন বা জলাশয়ে আর কোনো পয়বর্জ্যের লাইন দেয়া যাবে না। পয় নিষ্কাশনের জন্য কেউ কিন্তু খালে সে পয় নিষ্কাশন করতে পারবে না, কারণ আমাদের প্ল্যান হচ্ছিল এই খালগুলোকে পুনরুদ্ধার করে এখানে ওয়াটার ট্রান্সপোর্ট চলবে, এই খালগুলোকে পুনরুদ্ধার করে পরিষ্কার করে এখানে আমরা মাছ করতে পারি।
শাস্তিযোগ্য অপরাধ সত্ত্বেও এতদিন এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি ওয়াসা। এবার আর ছাড় নয় বলে জানায় সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রকাশকেরা, ব্যস্ত ছাপাখানা ও বাধাই কারখানার কর্মীরা। প্রকাশকরা জানিয়েছেন অধিকাংশ বইয়ের কাজ শেষের দিকে। করোনার মধ্যেও এবারের বইমেলা ভালোভাবে আয়োজন করতে হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। বিরতিহীনভাবে চলছে বই ছাপার কাজ, দম ফেলার সময় নেই ছাপাখানার কর্মীদের। বাংলা বাজার সহ রাজধানীর বিভিন্ন এলাকার ছাপাখানাগুলোতে এখন দিন রাতের ব্যস্ততা। আগে যেমন 9টা 5টা ডিউটি করতাম, এখন মনে করেন রাত দিন 24 ঘন্টায় কাজ করতে, 2 শিফটে ডিউটি করতে হয়। লেখা, কম্পোজ, অলঙ্করণ, ছাপা, পেস্টিং, বাইন্ডিংও চলছে বিরামহীন। বাধাই কারখানাতে দিনরাত 24 ঘন্টায় চলছে কর্মযজ্ঞ। প্রকাশকেরা জানান, ফেব্রুয়ারিতে না হলেও মার্চে বইমেলা হবে এমনটা ভেবে আগেই কাজ শুরু করেছিলেন তারা। তারিখ ঘোষণার পর বেড়েছে কাজের গতি। টার্গেট করেছিলাম ফেব্রুয়ারি মাসেই বইমেলা হবে, সেই টার্গেটে যদি নাও হয় আমি সেই প্রস্তুতি নিয়েছিলাম যে ঠিক আছে ফেব্রুয়ারি বইমেলা না হলে পরে তো হবে, তাহলে বই তো বেরোতে হবে নতুন, সেই বইগুলো আমরা মার্কেটিং করবো বিভিন্নভাবে। আমরা প্রস্তুতি প্রায় শেষ করে এনেছি, এখন হয়তো 10% বাকি আছে কাজ। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে মেলা আয়োজন করা হবে বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক। এবারের বইমেলা যেহেতু আমরা 18ই মার্চ শুরু করব এবং 1 বৈশাখ 14 এপ্রিল শেষ করব, ঋতু আমাদের জন্য একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কেননা চৈত্র বৈশাখ মাস বাংলাদেশের জন্য ঝড়ের মাস, বৃষ্টির মাস, বাদলের মাস। তবুও সেটি মাথায় রেখে আমরা সেভাবে বইমেলাটি করার চেষ্টা করব। গত বছরের তুলনায় এবার বাড়ানো হবে মেলার পরিসরও, বাড়ছে স্টল ও প্রকাশনীর সংখ্যাও। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা দ্বিতীয় দিনের মতো বিশ্বে করোনায় প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। গত একদিনে 9,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইনি মোট মৃতের সংখ্যা ছাড়ালো 22,46,000। নতুন পৌনে 4 লাখ রোগী নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা 10,39,00,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত যুক্তরাষ্ট্রে, প্রাণ গেছে 1,800-র বেশি মানুষের। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণহানি 4,54,000-এর বেশি। নতুন 1,20,000 রোগী নিয়ে যুক্তরাষ্ট্রে মোট সংক্রমিত 2,68,00,000-এর বেশি। জার্মানিতে একদিনে 619 জনের প্রাণহানি হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 6,500। এদিকে ব্রাজিলে সোমবার 609 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটির মোট মৃত্যু 2,25,000-এর বেশি। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 25,000 রোগী। এছাড়া ফ্রান্সে 455, রাশিয়ায় 437 ও যুক্তরাজ্যে 406 জনের প্রাণহানি হয়েছে। প্রস্তুতি ম্যাচে দাপট দেখিয়েছে উইন্ডিজ, কিন্তু মূল লড়াই তো সম্পূর্ণ আলাদা। সাকিবকে নিয়ে আরো শক্ত টাইগার স্কোয়াড। যদিও দলের সেরা তারকা শতভাগ ফিট নন, তবে বুধবার তাকে পেতে আশাবাদী রাসেল ডোমিঙ্গো। চট্টগ্রাম টেস্টে শক্তির জায়গা কাজে লাগানোর তাগিদ হেড কোচের। স্পিন পেসে রাখতে চান ভারসাম্য। পরিণত মুস্তাফিজকে নিয়ে দারুণ বোলিং কম্বিনেশনের আশা ডোমিঙ্গোর। অনুশীলনের শুরুতে জুটি বেঁধে উইকেট দেখে নিলেন তামিম সাকিব। টেস্টে যে মাঠের 22 গজের উপর অনেক কিছু নির্ভর করে। শেষ ওয়ানডেতে উইকেটের একটা ধারণা পাওয়া গেছে, তারপরও ফরম্যাটটা যে আলাদা। প্রস্তুতি ম্যাচে বার্তা দিয়ে রেখেছে ক্যারিবীয় বোলিং অ্যাটাক। চমক এক্স ফ্যাক্টরের সামনে দায়িত্ব নিতে হবে যে পরীক্ষিতদেরই। প্রস্তুতি ম্যাচে বার্তা দিয়ে রেখেছে ক্যারিবীয় বোলিং অ্যাটাক। চমক এক্স ফ্যাক্টরের সামনে দায়িত্ব নিতে হবে যে পরীক্ষিতদেরই। পুনর্বাসনে সাকিব কঠোর পরিশ্রম করেছে। নেটে প্র্যাকটিস করার সময় সে কোনো সমস্যায় পড়েনি। প্রথম টেস্টে সাকিবকে পাওয়া নিয়ে আমরা আশাবাদী। রোজ গ্যাব্রিয়েল কর্নওয়াল অতিথি বোলিং অ্যাটাক মোটেও দেখাচ্ছে না নিরীহ দর্শন। টাইগার ফ্রন্ট লাইনে সবচেয়ে বড় ভরসা সাগরিকার বরপুত্র মুমিনুল হক। নিখুঁত স্ট্রেট ড্রাইভে জানান দিলেন লড়াইয়ের জন্য প্রস্তুত টাইগার স্কিপার। আম্পায়ারের জায়গায় দাঁড়ালেও ডোমিঙ্গোর ভূমিকাটা স্ট্র্যাটেজিস্টের। প্রস্তুতি ম্যাচেই তার হয়ে গেছে অতিথিদের শক্তির জায়গা সম্পর্কে ধারণা নেয়া।
আমাদের দলে তরুণ কিছু পেসার আছে। রাহি, হাসান মাহমুদ, এবাদত সবারই ট্যালেন্ট আছে, তবে চট্টগ্রামের উইকেটে ওরা সুবিধা করতে পারবে বলে মনে হচ্ছে না। কন্ডিশন বিবেচনায় পেস ও স্পিনারদের ব্যালেন্স করতে হবে। মাঝ মাঠে টাইগারদের এই ব্যাটিং অনুশীলন থেকে একটা প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্টা করা যেতে পারে তাদের টপ অর্ডার সম্পর্কে। শুরুটা করেছেন তামিম এবং সাদমান মিলে, 3 এবং 4 ব্যাট করেছেন নাজমুল শান্ত এবং অধিনায়ক মুমিনুল হক। এই মুহূর্তে ব্যাট করছেন মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান। টপ অর্ডারের প্রথম 6 জনের মধ্যে 5 জনই বাঁহাতি। পর্যবেক্ষণটা হয়তো বাড়তি গুরুত্ব পাবে অফ স্পিনার রাকিম কর্নওয়ালের কাছে। বোলিং কোচের সঙ্গে দীর্ঘ সময় নিয়ে কাজ করেছে মুস্তাফিজ। ওর উন্নতি সাদা বলেই দেখা গেছে। লাল বলেও মুস্তাফিজের সেরাটা পাওয়ার ব্যাপারে আমি নিশ্চিত, আর সেরাটা হলে দারুণ বোলিং কম্বিনেশন দাঁড়াবে আমাদের। শেষ বিকেলে অভিজ্ঞ তামিমের কাছ থেকে ব্যাটিং এর পাঠ পেলেন মিরাজ। টাইগার ক্রিকেটে ভীষণ গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে এটাই নতুনদের প্রস্তুত করা। অভিজ্ঞতার সঙ্গে তাদের সমন্বয়ে দারুণ শুরুর প্রত্যাশা চট্টগ্রাম টেস্টে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মে মাসে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এরপর লঙ্কা সফরে যাবে টিম টাইগার্স। কোয়ারেন্টিন ইস্যুতে অন্য দলের মতোই সুযোগ সুবিধা মিলবে সেখানে, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। আর নিউজিল্যান্ড সফরের আগে সাকিব মুশফিকদের দেওয়া হবে কোভিড ভ্যাকসিন। একে একে খুলতে শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ার। টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ মিশন এখনও শেষ হয়নি। টেস্ট সিরিজের পর সপ্তাহ গড়াতেই উঠতে হবে নিউজিল্যান্ডের বিমানে। সেখান থেকে ফেরার পর শ্রীলঙ্কা চ্যালেঞ্জ নিয়ে অনিশ্চিত হয়েছে। মে মাসে হোমে ওয়ানডে খেলে লঙ্কায় যেতে হবে টেস্টের জন্য, যদিও সেটা দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। আমরা কথা বলছি শ্রীলঙ্কার সাথে যে আমাদের যে 2টা টেস্ট যেটা বাকি আছে টেস্ট চ্যাম্পিয়নশিপে, যেটা আমরা বাতিল হয়ে গেছিল করোনার জন্য, তো সেটা আমরা অনেকদিন থেকে কথাবার্তা বলছি, তো সেটার অবস্থাও ভালো। ওরা অন্য দেশকে যেভাবে করেছে ওইভাবে যদি আমাদেরকে সেভাবে দিবে এবং মনে করেন আলাদা কোনো শর্ত দিতে পারবে না, ওইভাবেই আমরা যাব। আব্দুর রাজ্জাকের পর বিসিবিতে যোগ হতে যাচ্ছে আরও একটি বড় নাম। বাংলাদেশের প্রথম টি-20 অধিনায়ক শাহরিয়ার নাফিজ যুক্ত হচ্ছেন অপারেশনস কমিটিতে। 2 ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও বিসিবিতে যোগ দিতে ছাড়তে হবে সব ধরনের খেলা। ওদের সাথে তো আমরা গত 6 মাস থেকে কথা বলে আসছি এবং ওরা ওদের ইন্টারেস্ট দেখাবার পর কিন্তু আমরা বোর্ড ডিসিশন নিয়েছি। রাজ্জাকে তো অ্যাজ এ সিলেক্টর আমরা নিয়েছি এবং শাহরিয়ার নাফিসেরটাও আমরা অলমোস্ট হি ইজ উইথ আস, বাট ওর কি পজিশন ওকে রাখবো সেটা আমরা 2-3 দিন একটু সময় নিয়ে তারপর সেটা আমরা ফাইনাল করব। নিউজিল্যান্ডে যাওয়ার আগে ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে চায় ক্রিকেট বোর্ড। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় লম্বা বিরতির পর ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। জাতীয় দলের পর ইমার্জিং ও নারী দলও খেলায় ফিরবে। এরই মধ্যে সাউথ আফ্রিকার দল বাংলাদেশে আসার নিশ্চয়তা দিয়েছে। সূচিও চূড়ান্ত হচ্ছে। 5টি ওয়ানডে খেলতে মার্চের শেষ দিকে আসবে প্রোটিয়া ইমার্জিং নারী দল। 28 মার্চ ঢাকা পৌঁছে সিলেটে যাবে সফরকারীরা। 3 দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে কোভিড টেস্ট নিয়েই মাঠে নামতে হবে মাঠের অনুশীলনে। 3 দিন প্রস্তুতির পর 4 এপ্রিল প্রথম ওয়ানডে, শেষ ম্যাচ হবে 13 তারিখ। পরদিনই দেশে ফেরার বিমানে চড়বে প্রোটিয়ারা। প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়নের মতো এগোচ্ছে বসুন্ধরা কিংস। কুমিল্লা বিগ ম্যাচে মোহামেডানকে 4-1 গোলে উড়িয়ে টানা 5ম জয় কিংসের। ঢাকায় 2 আবাহনীর ম্যাচ 1-1 গোলে ড্র হয়েছে। এদিকে লিগের 5ম রাউন্ডে এসে স্পন্সর পেল বাফুফে। 3 বছরের জন্য কে স্পোর্টস ও টি স্পোর্টসের সাথে ত্রিপক্ষীয় চুক্তি সেরেছে ফেডারেশন। প্রিমিয়ার লিগ ফুটবলের 5ম রাউন্ডে এসে অবশেষে স্পন্সর প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক চুক্তি বাফুফের। খেলাধুলার সাথে সম্পৃক্ত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কে স্পোর্টস আবারও হাত বাড়িয়েছে, সাথে সম্প্রচার সত্ত্ব পেয়েছে টি স্পোর্টস। আগামী 3 বছর প্রিমিয়ার লিগের পাশাপাশি ফেডারেশন কাপ ও চ্যাম্পিয়নশিপ লিগ আয়োজনে এই 2 প্রতিষ্ঠানকে পাশে পাবে বাফুফে। ফুটবলের প্রচার ও প্রসার দুটোই বাড়বে বিশ্বাস বাফুফে সভাপতির। We have a future together. এই জার্নিটা will be very good for football and for the television channel too. যেরকম টি স্পোর্টস এর লাভ, ওইরকম বিএফএফ এরও লাভ যে আমরা ফাইন্যান্সিয়াল হেল্প পাচ্ছি এবং ভিশনে গোটা দেশ আমাদের খেলাগুলা, আমাদের অ্যাক্টিভিটিস গুলো দেখতে পাচ্ছে।
বাফুফে কর্তারা যখন হোটেল রুমে চুক্তি সারছেন তখন প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে কুমিল্লায় লড়ছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং। 90 মিনিট শেষে 4-1 সহজ জয় তুলে 5-5 কিংসের। এই ম্যাচ দেখতে কুমিল্লায় উপস্থিত ছিলেন হেড কোচ জেমি ডে। স্টেডিয়ামের প্রশংসায় ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচের প্রত্যাশা জেমির। গত বছরও লিগের খেলা দেখতে এখানে এসেছিলাম। মাঠটা খুব ভালো, জাতীয় দলের অনুশীলন ক্যাম্প এখানে হতে পারে, এমনকি কিছু সংস্কারের পর আন্তর্জাতিক ম্যাচ আয়োজনও করা সম্ভব। ঢাকায় 2 আবাহনীর লড়াই শেষ হয় 1-1 সমতায়। দুই দলের 2 ব্রাজিলিয়ান করেছেন গোল, দুটি প্রথমার্ধে এবং পেনাল্টি থেকে। 32 মিনিটে ফ্রান্সিসকো তোরেসের গোলে আবাহনী এগিয়ে গেলেও বিরতির ঠিক আগেই চট্টগ্রাম আবাহনীকে সমতায় ফেরান নিক্সন ব্রিজোলারা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কারণ চিনেদু ম্যাথু কিন্তু আরো একবার কাজের কাজ। এ ছিল বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।